প্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছ স্লাইডে যে আজকে আমরা তৃতীয় অধ্যায় শুরু করব। তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে সংখ্যা পদ্ধতি এবং ডিজিটাল ডিভাইস। সংখ্যা পদ্ধতি এবং ডিজিটাল ডিভাইস, যার ইংলিশ হচ্ছে নাম্বার সিস্টেম অ্যান্ড ডিজিটাল ডিভাইস। তা এখন সংখ্যা পদ্ধতি এই চ্যাপ্টারটা কেন রাখা হলো? সংখ্যা হলো পরিমাপের একটি ধারণা। যে কোনো কিছুর গণনা বা হিসাব নিকাশের জন্য প্রয়োজন হয় সংখ্যার, যা প্রকাশের প্রতীক হচ্ছে অঙ্ক। মানব সভ্যতার যে পর্যায় থেকে মানুষ গণনা বা হিসাব করা শুরু করেছে, তখন থেকেই বিভিন্ন ধরনের সংখ্যা পদ্ধতি চালু হয়েছে। কালের বিবর্তনে অনেক সংখ্যা পদ্ধতি বিলীন হয়ে গেলেও কিছু সংখ্যা পদ্ধতি এখনও আমাদের সামনে উজ্জ্বল নক্ষত্রের মতো টিকে আছে, অর্থাৎ প্রতিষ্ঠা লাভ করেছে। গণনার জন্য আমরা বাইনারি সংখ্যা, দশমিক, অক্টাল এবং হেক্সাডেসিমাল পদ্ধতির সংখ্যা ব্যবহার করে থাকি। দশমিক সংখ্যা পদ্ধতি বর্তমানে সারা বিশ্বে ব্যবহৃত হচ্ছে। দশমিক বা ডেসিমেল সংখ্যা পদ্ধতি, তোমরা এটা জানো যে 0 থেকে 9 পর্যন্ত যে অঙ্কগুলো আমরা আমাদের শিক্ষা জীবনের শুরু থেকে আজ অবধি যে গাণিতিক সমস্যাগুলো সমাধান করেছি, সবগুলোই এই সংখ্যা পদ্ধতির অর্থাৎ ডেসিমেল বা দশমিক সংখ্যা পদ্ধতির অঙ্ক দিয়ে গাণিতিক সমস্যার সমাধান করা হয়েছে। অধুনা কম্পিউটার সহ প্রযুক্তি বিজ্ঞানের ব্যাপক উন্নতি হয়েছে। কম্পিউটার এবং কম্পিউটার রিলেটেড যেগুলো ডিভাইস আমরা বর্তমান সময়ে ব্যবহার করছি, সেগুলোর হচ্ছে ডিজিটাল প্রযুক্তি। তাই এই ডিজিটাল প্রযুক্তিগুলোর ডিজাইনে সংখ্যার একটি অবিচ্ছেদ্য যোগসূত্র রয়েছে। ডিজিটাল ডিভাইসগুলোর যে ডিজাইন, সেই ডিজাইনের নেপথ্যে সংখ্যার একটি অবিচ্ছেদ্য যোগসূত্র রয়েছে। খুব ভালোভাবে এটা মনে রাখবা যে আমরা কেন এই সংখ্যা পদ্ধতি পড়তেছি। আইসিটি পড়তে যে, তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়টি পড়তে যে কেন সংখ্যা নিয়ে আসা হলো? সংখ্যা নিয়ে আসার কারণটাই হচ্ছে আমাদের কম্পিউটার সহ যে সকল ডিজিটাল প্রযুক্তি আমরা প্রতিনিয়ত ব্যবহার করছি, তোমাদের হাতের যে মোবাইল, এগুলো সবই তো কম্পিউটার রিলেটেড ডিজিটাল প্রযুক্তি। এই ডিজিটাল প্রযুক্তির ডিজাইনের সাথে অবিচ্ছেদ্যভাবে, ওতপ্রোতভাবে যেটা জড়িত, সেটাই হচ্ছে সংখ্যা। বর্তমানে বহুল ব্যবহৃত ডিজিটাল কম্পিউটারগুলো হলো বিভিন্ন ধরনের বর্তনী বা গেটের, বিভিন্ন ধরনের বর্তনী, যেটাকে সার্কিট বলা হয়, বা গেট বা লজিক্যাল সার্কিট বা লজিক্যাল গেট, এ সম্পর্কে আমরা এই অধ্যায়ের শেষ অংশে আলোচনা করব। এগুলো বাস্তবায়ন করা হচ্ছে ডিজিটাল সংখ্যার মাধ্যমে। আমরা এই অধ্যায়টি পড়লেই আমাদের যে প্রযুক্তির জ্ঞান বা প্রযুক্তির যে ডিভাইসগুলো ব্যবহার করতেছি, এগুলো নেপথ্যে যে সংখ্যা রয়েছে, সেটা কিন্তু আমরা জেনে যাব। তোমাদের এই আলোচ্য অধ্যায়টা আমি শুরুতেই বলেছি, তোমরা দেখতেও পেয়েছো যে সংখ্যা পদ্ধতি এবং ডিজিটাল ডিভাইস নামে পরিচিত। তা প্রথমেই আমরা সংখ্যা পদ্ধতি বা নাম্বার সিস্টেম নিয়ে আলোচনা করব। অনেকের মনে প্রশ্ন হতে পারে যে সংখ্যা পদ্ধতি, সংখ্যা না হয় একটু একটু আমরা জ্ঞান অর্জন করেছি, কিন্তু সংখ্যা পদ্ধতি সেটা আবার কি জিনিস? তাই না বন্ধুরা? মনের মধ্যে প্রশ্ন আসতেই পারে যে সংখ্যা পদ্ধতি আবার কি জিনিস। আমি সংক্ষেপেই তোমাদের সেই মনের আকাঙ্ক্ষাটা পূরণ করে দিচ্ছি। সংখ্যা পদ্ধতি হলো, সংক্ষেপে সহজে যদি বলি তাহলে সংখ্যা
প্রকাশ করার পদ্ধতি। তোমাদের পাঠ্য বইয়েও লেখা আছে এটা, সংখ্যা প্রকাশ করার পদ্ধতি। আমাদের বই পড়ে জ্ঞান নিতে একটু কষ্টই হয়, সেজন্য আমি যেটা গুরুত্বপূর্ণ টপিক সেটা লিখে দিলাম যে সংখ্যা পদ্ধতি জিনিসটা কি। সংখ্যা পদ্ধতি হচ্ছে সংখ্যা প্রকাশ করার পদ্ধতি। সংখ্যা প্রকাশ করার পদ্ধতি। আমাদের আলোচ্য তৃতীয় অধ্যায়টি অনেকগুলো শিখন ফল আছে। তোমাদের পাঠ্য বই তোমরা লক্ষ্য করেছো যে এখানে কিছু শিখন ফল দেওয়া আছে। আমি সেই শিখন ফলের কিছু অংশ আজকে আলোচনা করব তোমাদের জন্য। প্রথমে যে শিখন ফলটি বলা আছে সেইটা হচ্ছে সংখ্যা আবিষ্কারের ইতিহাস। অর্থাৎ এই অধ্যায়টি পড়লে তোমরা সংখ্যা আবিষ্কার করার যে ইতিহাস সেটা বর্ণনা করতে পারবে। দ্বিতীয় যে শিখন ফলটা আছে সেটা হলো সংখ্যা পদ্ধতির ধারণা ব্যাখ্যা করতে পারবে। আমি চেষ্টা করব আজকের আলোচনা মধ্য দিয়ে দুইটি শিখন ফল তোমাদের সামনে উপস্থাপন করার জন্য। একটি হচ্ছে সংখ্যা আবিষ্কারের ইতিহাস এবং দ্বিতীয়টি হচ্ছে সংখ্যা পদ্ধতির ধারণা। তা দেখা যাক আমার আলোচনা থেকে তোমরা সংখ্যা আবিষ্কারের ইতিহাস সম্পর্কে কতটুকু ধারণা লাভ করতে পারো এবং এই সংখ্যা পদ্ধতির ধারণা তোমরা অন্য কোনো বন্ধু অথবা অপরিচিত কোনো ব্যক্তির কাছে যে সংখ্যা পদ্ধতি সম্পর্কে জানে না তার কাছে কতটুকু ব্যাখ্যা দিতে পারো। যদি দিতে পারো তাহলে আজকের এই শিখন ফলটা সার্থক হবে। যাই হোক, আমি মূল আলোচনার দিকে চলে যেতে চাচ্ছি। প্রথমেই আমি যে শিখন ফলটি নিয়ে আলোচনা করব তোমাদের পাঠ্য বইয়ের, সেটা হলো সংখ্যা আবিষ্কারের ইতিহাস। অর্থাৎ তোমরা এই আলোচনা শোনার পর সংখ্যা আবিষ্কারের ইতিহাস সম্পর্কে ধারণা দিতে পারবে। সংখ্যা মানুষ অনেক আগে থেকেই ব্যবহার করত। অনেক আগে বলতে সভ্যতার ক্রমবিকাশের সঙ্গে সঙ্গে মানুষ যখন লেনদেন বা গণনা করা শুরু করলো তখন থেকেই কিন্তু এই সংখ্যার বিষয়টি চলে এসেছে। সংখ্যার বিষয়টি চলে এসেছে। তা এখন এই যে সংখ্যা, এই সংখ্যা মানুষ ব্যবহার করছে প্রথমে হাতে গণনা করে করে। আমাদের প্রত্যেকেরই হাতে দাগ কাটা আছে। তোমরা লক্ষ্য করেছো যে হাতে যে দাগ কাটা আছে এই দাগগুলো থেকে কিন্তু আমরা অনায়াসেই আমাদের গণনার কাজটি ছেড়ে ফেলতে পারি। হাতের নখের মধ্যে এই দাগ দিয়ে গণনা করে, অথবা আমরা যদি লক্ষ্য করি একটু পেছনের দিকে দেওয়ালে দাগ কেটেও অথবা পাথরে দাগ কেটেও কিন্তু আদিম যুগের মানুষ, গুহার যুগের মানুষরা গণনা করেছে বলে ইতিহাসবেত্তারা বলে। তাহলে গণনার এই কার্যক্রম মানুষ কিন্তু যখন থেকে একটু হিসাবের মানসিকতা অর্জন করেছে তখন থেকেই গণনা করতে পেরেছে। যীশু খ্রিস্টের জন্মের প্রায় 34-35 অথবা তারও বেশি সময় পূর্বে, আজকে তো যীশু খ্রিস্টের জন্মের 2000 বছর, জন্মের পূর্বের হলো 34-35 হাজার বছর পূর্ব থেকে মানুষ এই গণনার কার্যক্রমগুলো চালিয়ে গেছে। নৃতত্ত্ববিদরা খুঁজে পেয়েছে যে প্রাচীন মিশরে হায়ারোগ্লিফিক্স নামে একটা সংখ্যা পদ্ধতি ছিল। হায়ারোগ্লিফিক্স নামে একটা সংখ্যা পদ্ধতি ছিল। হায়ারোগ্লিফিক্স নামে একটি সংখ্যা পদ্ধতি প্রাচীন মিশরে ছিল। হায়ারোগ্লিফিক্স শব্দটি এসেছে হলো হায়ারোগ্লিফোস থেকে। হায়ারোগ্লিফোস শব্দ থেকে এই হায়ারোগ্লিফিক্স শব্দটি এসেছে। হায়ারোগ্লিফোস শব্দের অর্থ হলো পবিত্র লিপি।
হায়ারোগ্লিফোস শব্দের অর্থ হচ্ছে পবিত্র লিপি। তাহলে আমরা প্রাচীন মিশরে যীশু খ্রিস্টের জন্মের প্রায় 34,000 বছর পূর্বে যে সভ্যতার আবির্ভাব হয়েছিল সেখানে হায়ারোগ্লিফিক্স সংখ্যা পদ্ধতির প্রচলন ছিল। এই হায়ারোগ্লিফিক্স শব্দটি এসেছে হায়ারোগ্লিফোস থেকে, যার অর্থ হলো পবিত্র লিপি। কি বন্ধুরা, আলোচনা ভালো লাগছে? এই রকম পৃথিবীতে অনেক সভ্যতা আছে। তোমরা তোমাদের সমাজবিজ্ঞান বইয়ে পড়েছ, স্কুলে থাকাকালীন সময়ে পৃথিবীতে অনেক সভ্যতার উদ্ভব হয়েছে বিভিন্ন এলাকায়। আমাদের যেমন মহাস্থানগড় অতি নিকটে, এখানে মহাস্থানগড় একটা সভ্যতা তৈরি হয়েছিল। এরকম প্রাচীন নীল নদের তীরে মিশরীয় সভ্যতা, ব্যাবিলনীয় সভ্যতা, সুমেরীয় সভ্যতা, এরকম অনেক অনেক সভ্যতার উদ্ভব হয়েছিল এবং যেখানে মানুষ গণনা করত। তো এই রকম কিছু সভ্যতার কথা আজকের এই সংখ্যা পদ্ধতির যে আলোচ্য ইতিহাস সেখানে আমি সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করছি। গণনার ক্ষেত্রে মানুষ প্রথমে ব্যবহার করতে হচ্ছে নেপিয়ারের সংখ্যা পদ্ধতি। কার সংখ্যা পদ্ধতি? নেপিয়ারের সংখ্যা পদ্ধতি। আমি একটু তোমাদের সুবিধার্থে একটা ছক করার চেষ্টা করছি। নেপিয়ারের সংখ্যা পদ্ধতি, তো এই নেপিয়ারের, জন নেপিয়ারের সংখ্যা পদ্ধতি, এইটার ভিত্তি ছিল হচ্ছে 2। এইটার ভিত্তি ছিল 2। এরপরে মেয়ার নামে একটা সংখ্যা পদ্ধতি, মেয়ার নামে আরেকটি সংখ্যা পদ্ধতি। মেয়ার নামে যে সংখ্যা পদ্ধতি তার ভিত্তি হলো 3। এরপরে টালি নামে একটা সংখ্যা পদ্ধতি ছিল, টালি বা টাল্লি বলা হয়, TALLY। তা টালি সংখ্যা পদ্ধতি, এর যে ভিত্তি সেটা হলো 5। টালি সংখ্যা পদ্ধতির ভিত্তি হলো 5। ইংলিশ যে নিউমেরিক্স আছে, যে নাম্বার, ইংরেজদের যে সংখ্যা পদ্ধতি, কারণ ইংরেজদের একটা সভ্যতা ছিল, ইংরেজি সংখ্যা পদ্ধতি, এখানে হচ্ছে ভিত্তি হলো 10। চাইনিজ সংখ্যা পদ্ধতি আছে, চাইনিজ সংখ্যা পদ্ধতির ভিত্তি হলো 10। গ্রিক নামে একটা সভ্যতা তোমাদের জানা আছে, এই গ্রিক সভ্যতার যে সংখ্যা পদ্ধতি সেটার ভিত্তি হচ্ছে 10। রোমান সংখ্যা পদ্ধতি সম্পর্কে তোমরা ইতিপূর্বে শুনেছ, তোমাদের অনেক পরিচিত। এই রোমান সংখ্যা পদ্ধতির ভিত্তিও হলো কত? 10। ব্যাবিলনীয় সভ্যতার তোমরা নাম শুনেছ। এই ব্যাবিলনের যারা অধিবাসী ছিল তারাও কিন্তু এক ধরনের সংখ্যা পদ্ধতি ব্যবহার করত। তাদের সংখ্যা পদ্ধতির নাম ছিল হচ্ছে ব্যাবিলিয়ান সংখ্যা পদ্ধতি। তো এই ব্যাবিলিয়ান সংখ্যা পদ্ধতির যে ভিত্তি সেইটা কিন্তু ছিল 60, অর্থাৎ 60। আমরা ছকে বেশ কয়েকটি সংখ্যা পদ্ধতির নাম দেখতে পাচ্ছি। এই সংখ্যা পদ্ধতিগুলো পৃথিবীর ইতিহাসে এখনো উজ্জ্বল নক্ষত্রের মতো টিকে আছে। নেপিয়ারের যে সংখ্যা পদ্ধতি এখান থেকেই শুরু, এটা আজকের প্রযুক্তির ক্ষেত্রে ব্যবহার হচ্ছে। মেয়ার্ন, টালি, ইংরেজি, চাইনিজ, গ্রিক, রোমান এবং ব্যাবিলনীয় যে সংখ্যা পদ্ধতি
ব্যাবিলনীয় সংখ্যা পদ্ধতির ভিত্তি হলো 60। তোমরা যে ব্যাবিলনীয় সংখ্যা পদ্ধতি 60 ভিত্তি দেখতে পাচ্ছ, এটার প্রচলন এখনও আছে। আমরা জানি যে সময় গণনা করা হয় 60 সেকেন্ডে 1 মিনিট, 60 মিনিটে 1 ঘন্টা বলা হয় না? এই যে 60 দিয়ে যে হিসাব নিকাশের বিষয়টা, সেটা ব্যাবিলনীয় সংখ্যা পদ্ধতির ওইখান থেকেই ওই অংশটুকু এখনও আমাদের সময় গণনার ক্ষেত্রে টিকে আছে। বাকিগুলো হয়তো পরিবর্তন করে ফেলেছি আমরা সময়ের বিবর্তনের সাথে, কিন্তু সময় গণনার ক্ষেত্রে আমরা এখনও 60কে টিকে রাখছি। অর্থাৎ ব্যাবিলনীয় সংখ্যা পদ্ধতির একটি নিদর্শন কিন্তু এখনও আমাদের গণনার ক্ষেত্রে উজ্জ্বল নক্ষত্রের মতো টিকে আছে। বোঝা যাচ্ছে কি? এরপরে আমরা কুড়ি ব্যবহার করতাম এক সময়, তোমাদের হয়তো জানা থাকতে পারে। কুড়ি দিয়ে হিসাব নিকাশ, যেহেতু তোমরা ব্যবসা বিজ্ঞানের স্টুডেন্ট, তোমাদের হয়তো অধ্যায়ের মধ্যেও শুনেছ 1 কুড়ি। এভাবে আমাদের দেশেও অনেক সমাজে প্রচলন ছিল। এই কুড়ি বলতে 20 বোঝানো হয়। এ ধরনেরও একটি সংখ্যা পদ্ধতি একসময় পৃথিবীতে ছিল, সেখান থেকেই কিন্তু কুড়ির প্রচলন হয়। আমরা এই যে এতক্ষণ যে আলোচনাগুলো দেখলাম বা শুনলাম, সেখানে কিছু সংখ্যা পদ্ধতির সঙ্গে পরিচিত হলাম, তাদের ভিত্তির সঙ্গে পরিচিত হলাম। স্বভাবতই মনে প্রশ্ন আসতে পারে, ভিত্তি জিনিসটা কি? আমি সংক্ষেপে যেটা বলে দিব সেটা হলো, ভিত্তিটা হচ্ছে একটি সংখ্যা পদ্ধতির মধ্যে যতগুলো অঙ্ক আছে, একটি সংখ্যা পদ্ধতির মধ্যে যতগুলো অঙ্ক আছে, এই অঙ্কগুলোই হচ্ছে ওই সংখ্যা পদ্ধতির ভিত্তি। আমাদের খুবই পরিচিত একটা সংখ্যা পদ্ধতি, যেটাকে আমরা একেবারে শিক্ষা জীবনের শুরু থেকে আজ অবধি ব্যবহার করছি। সেই সংখ্যা পদ্ধতির নাম হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি, ইংলিশে বলা হয় ডেসিমেল সংখ্যা পদ্ধতি। এই দশমিক বা ডেসিমেল সংখ্যা পদ্ধতির মধ্যে, যেটা ইংরেজি সংখ্যা পদ্ধতিও বলা যেতে পারে, গ্রিক সংখ্যা পদ্ধতির মধ্যেও আছে, সবগুলোই কি 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 0 থেকে 9 পর্যন্ত। এই যে 10টি অঙ্ক এখানে ব্যবহার করা হয়েছে, এজন্যই ইংরেজি সংখ্যা পদ্ধতি এগুলোর ভিত্তি হলো 10। ইংরেজি সংখ্যা পদ্ধতি বা গ্রিক সংখ্যা পদ্ধতি বা চাইনিজ সংখ্যা পদ্ধতি, যেগুলো আমাদের বর্তমান সভ্যতা, বর্তমান সমাজে প্রচলিত আছে, সেগুলোর কিন্তু এই হচ্ছে ভিত্তি। তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি বন্ধুরা যে ভিত্তি জিনিসটা কি। ভিত্তি হলো একটা সংখ্যা পদ্ধতির মধ্যে যতগুলো অঙ্ক ব্যবহার করা হবে, সেটাই হচ্ছে তার ভিত্তি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এতক্ষণে আলোচনায় কারো কোনো কোয়েশ্চেন আছে? জিরো থেকে 9 এই হচ্ছে আমাদের ভিত্তি। এখানে শুরুতেই 0 ব্যবহার করা হয়েছে। এই শূন্য কিন্তু আমাদের তথা আমাদের ভারতীয় উপমহাদেশের আবিষ্কার। শূন্যের আবিষ্কার কেমন করে হলো? লম্বা ইতিহাস আছে এর। আমি সেই লম্বা ইতিহাসের দিকে যাব না, ছোট করে বলবো। সেটা হচ্ছে আমাদের এই ভারতীয় উপমহাদেশে প্রথম শূন্যের সৃষ্টি হয় বা শূন্যের প্রচলন হয়। কথিত আছে যে খ্রিস্টপূর্ব 5ম থেকে 2য় শতকের মধ্যে, খ্রিস্টপূর্ব 5ম থেকে 2য় শতকের মধ্যে আমাদের ভারতীয় গণিতবিদ, যার নাম হচ্ছে পিঙ্গলা, যার নাম হচ্ছে পিঙ্গলা,
যার নাম হচ্ছে পিঙ্গলা। এই পিঙ্গলার সঙ্গে শূন্যের কিন্তু একটা সম্পর্ক রয়েছে। এই ভারতীয় গণিতবিদ হিসাব নিকাশ করার জন্য একটি পদ্ধতি বের করেন। এই পদ্ধতির বা ওই সময়ের সমসাময়িক সময়ে যে গণিতবিদরা ছিল তারা একটি শব্দ ব্যবহার করত, শূন্যয়া। পিঙ্গলা বা তার সমসাময়িক সময়ে যে গণিতবিদরা ছিল তারা হিসাব নিকাশের জন্য একটি শব্দ ব্যবহার করত। সেই শব্দটার নাম হচ্ছে শূন্যয়া। এইটা স্বভাবতই তোমরা বুঝতে পারছো, এটি একটি সংস্কৃত শব্দ। সংস্কৃত শব্দ, এই সংস্কৃত শব্দের অর্থ যদি বাংলায় নিয়ে আসা হয়, বাংলায় বলতে সেটা হয়ে যায় হলো শূন্য, এবং যার প্রতীক হলো এই 0। তাহলে তোমরা কি বুঝতে পারলে যে আমাদের যে সংখ্যা পদ্ধতির মধ্যে শূন্য বা 0 ব্যবহার করা হয় সেটার কিন্তু উদ্ভাবন বা প্রচলন আমাদের এই উপমহাদেশে প্রথম হয়েছে। এখন কি এটা শুনে একটু গর্ববোধ হচ্ছে? বন্ধুরা, আমাকে কি শোনা যাচ্ছে? জি স্যার। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। তাহলে সংস্কৃত শূন্যয়া থেকেই কিন্তু শূন্য, এই শূন্যটা কিন্তু আমাদের ভারতবর্ষের আবিষ্কার। আমরা জানি যে ভারতবর্ষে কিন্তু বিদেশিরা হানা দিয়েছিল, এটা তোমরা সমাজবিজ্ঞান বইয়ের ইতিহাস থেকে জেনেছো। বিভিন্ন সময়ে বিভিন্ন দেশ এসে এখানে শাসন করেছে, এবং ব্যবসা বাণিজ্যের জন্য বিভিন্ন সময় বণিকরা এসেছিল যারা ব্যবসা বাণিজ্য করত। এই বণিকরা এসে, ইতিহাসবিদরা বলে যে তারা এই শূন্য শব্দটা শিখে যায়। তারা এই শূন্য শব্দটা শিখে আরব বিশ্বে নিয়ে যায়, অর্থাৎ মধ্যপ্রাচ্যে। মধ্যপ্রাচ্যে নিয়ে যাওয়ার পরে ওইখানে এই বিষয়টি প্রক্রিয়াজাত হয়। তোমরা ইতিপূর্বে শ্রেণীগুলোতে আবু আল খোয়ারেজামি, আবু আল খোয়ারেজামির নাম শুনেছ নিশ্চয়ই। আবু আল খোয়ারেজামির নাম শুনেছ নিশ্চয়ই। এই আবু আল খোয়ারেজামি 8ম শতকে একটি বই রচনা করেন। এই 8ম শতকে তার রচিত যে বই, সেই বইয়ে ছিল হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতির সম্পর্কে একটি কথাবার্তা, অর্থাৎ তার একটি রচনা ছিল এখানে। মুসলমানদের স্পেন বিজয়ের পর বইটা স্প্যানিশ ভাষায় রচিত হয়, এবং সেখান থেকেই ইউরোপের দেশগুলো আল খোয়ারিজামির লেখা সেই দশমিক সংখ্যা পদ্ধতির ধারণা পায়, এবং তারা ওইখান থেকেই জানতে পারে শূন্য সম্পর্কে, এবং শূন্যের পর থেকে 0 1 2 3 4 5 6 7 8 9। তাহলে এই আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম যে দশমিক সংখ্যা পদ্ধতি বা 0 থেকে 9 পর্যন্ত যে সংখ্যা পদ্ধতি, এই সংখ্যা পদ্ধতির কিন্তু প্রথম যিনি উদ্ভাবক তিনি হচ্ছেন আবু আল খোয়ারেজামি। আবু আল খোয়ারেজামি এখান থেকেই কিন্তু, বা এই নামটি থেকেই অ্যালজেব্রার উদ্ভাবন হয়েছিল বা উৎপত্তি হয়েছিল, যেটা আমরা বাংলায় বলি বীজগণিত। এই আবু আল খোয়ারেজামির থেকেই প্রোগ্রামিং আসে। প্রোগ্রামিংয়ের মধ্যে অ্যালগরিদম একটা শব্দ তোমরা পাবা উচ্চ মাধ্যমিক শ্রেণীতে পড়ার সময়। এই অ্যালগরিদম শব্দটাও কিন্তু এই আল খোয়ারেজামির স্মৃতির প্রতি সম্মান দেখায় অ্যালগরিদম শব্দটি রাখা হয়েছে। যাই হোক, আমরা সংখ্যা পদ্ধতির সংখ্যা মধ্যে যে অঙ্ক থাকে সেই অঙ্কগুলো নিয়ে আলোচনা করতে যে
প্রথম যে শূন্য, এই শূন্যটা যে আমাদের ভারতবর্ষের উদ্ভাবিত এবং সেইটা পরবর্তীতে আরব বিশ্বে চলে যায় এবং সেখান থেকে আরও প্রক্রিয়াজাত হয়ে ইউরোপে ছড়িয়ে পড়ে, তারপরে ইংরেজ, এইভাবে চারিদিকে ছড়িয়ে পড়ার মধ্য দিয়েই কিন্তু আজকের বিশ্বে সবচাইতে প্রচলিত এবং গণমানুষের যে সংখ্যা পদ্ধতি, সেটাই হলো দশমিক সংখ্যা পদ্ধতি নামে পরিচিত। প্রাচীন ভারতে একজন লেখক, কবি বলতে পারো, আর্যভট্ট নামে একজন কবি ছিলেন। উনি একজন গণিতবিদও বটে। ওনার একটি কাব্যে উনি লিখেছিলেন স্থানম স্থানম 10 গুণম, স্থানম স্থানম 10 গুণম। আবার বলছি, স্থানম স্থানম 10 গুণম। এটা আর্যভট্টের লেখা, গণিতবিদ আর্যভট্টের লেখা একটি কাব্যের একটি পংক্তি, যার অর্থ দাঁড়ায় স্থান হতে স্থান 10 গুণ, স্থান হতে স্থান 10 গুণ, স্থান হতে স্থান 10 গুণ। এই যে 0 থেকে 9, এই 9-এর পরে আবার কি চলে আসে? 10। তাহলে স্থান হতে স্থান 10 গুণ, স্থানম স্থানম 10 গুণম। কি বললাম বন্ধুরা? স্থানম স্থানম 10 গুণম। আজকে আমাদের এই আলোচনা থেকে আমরা সংখ্যা পদ্ধতির ইতিহাস সম্পর্কে জানলাম। ইতিহাস সম্পর্কে জানতে যে এটা আমাদের সামনে প্রতিভাত হয়েছে যে 10 ভিত্তিক যে সংখ্যা পদ্ধতি, এই 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি হিন্দু আরবীয় সংখ্যা পদ্ধতি বললে অত্যুক্তি হবে না। অর্থাৎ এটা হিন্দু আরবীয় সংখ্যা পদ্ধতি এবং এটা আমাদের একটা সম্পদ বলা চলে, কারণ এখানে আমাদের ভারতীয় উপমহাদেশের পণ্ডিতদেরও অবদান রয়েছে এবং তার পাশাপাশি আরব্য পণ্ডিতদেরও অবদান রয়েছে। তোমরা শুনে আরও আশ্চর্য হবে, সেটা হলো খ্রিস্টপূর্ব 400 সালের দিকে, খ্রিস্টপূর্ব 400 সালের দিকে আমাদের এই ভারতবর্ষে 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতির প্রচলন ছিল। ইতিহাসবেত্তারা এটা উদ্ঘাটন করেছে। আমাদের এই যে সংখ্যা পদ্ধতি, এই সংখ্যা পদ্ধতি থেকে প্রশ্ন হয়তো ব্যাখ্যামূলক চলে আসতে পারে। শূন্যের ধারণার বিকাশ প্রচলন সম্পর্কে তোমাদের প্রশ্ন হতে পারে। শূন্যের ধারণার বিকাশ এবং প্রচলন কোথায় হয়? শূন্যের ধারণার বিকাশ এবং প্রচলন কোথায় প্রথম শুরু হয়? ভারতবর্ষে হয়। ঠিক আছে? শূন্যের ধারণার বিকাশ এবং প্রচলন সর্বপ্রথম কোথায় হয়? ভারতবর্ষে হয়। আমরা যে ভগ্নাংশ ব্যবহার করি, তোমরা যে ইতিপূর্বের শ্রেণীগুলোতে ভগ্নাংশ ব্যবহার করেছো, সেই ভগ্নাংশের প্রচলন কিন্তু প্রথম হয়েছে মিশরে। এগুলো তথ্য তোমরা অবশ্যই খাতায় টুকে রাখবা, তোমাদের বহু নির্বাচনী প্রশ্নের জন্য এগুলো গুরুত্বপূর্ণ টিপস হিসেবে কাজ দিবে পরীক্ষার পূর্বরাতে। ভগ্নাংশের যে ধারণা, এই ভগ্নাংশের ধারণার প্রচলন ঘটে কিন্তু মিশরে। গ্রিক দার্শনিকের নাম শুনেছ, অ্যারিস্টটল। এই অ্যারিস্টটল সর্বপ্রথম ইনফিনিটি বা অসীম, ইনফিনিটি বা অসীম, এই যে ইনফিনিটি বা অসীম চিহ্ন তোমরা গণিতে ব্যবহার করো, এই ইনফিনিটি বা অসীম চিহ্নটি কিন্তু গ্রিক দার্শনিক অ্যারিস্টটল প্রথম প্রচলন করেন। তা আজকের আলোচনা থেকে আমরা যে শিখন ফলটি জানার চেষ্টা করলাম সেটা হলো সংখ্যা আবিষ্কারের ইতিহাস। এই সংখ্যা আবিষ্কারের ইতিহাস আশা করি তোমরা বর্ণনা করতে পারবা। তোমাদের সামনে পাঠ্য বই আছে, বিভিন্ন রাইটারের পাঠ্য বই আছে। তোমাদেরকে ধরো একটা অ্যাসাইনমেন্ট বা বাড়ির কাজ যদি দেওয়া হয় যে তোমরা সংক্ষেপে 1 পৃষ্ঠার মধ্যে আজকের আলোচনা থেকে সংখ্যা আবিষ্কারের ইতিহাস লেখার চেষ্টা করবে। তো বন্ধুরা, আমরা কি পারবো না?
হ্যাঁ স্যার পারবো। ভেরি গুড, অনেক ভালো লাগলো। আজকের আলোচনা থেকে তাহলে আমরা সংখ্যা আবিষ্কারের ইতিহাস ক্লাস শেষ হওয়ার পরে তোমরা সবাই নিজ নিজ বাসায় বসে বসে একটু ক্লাসটা আবার চিন্তা করবা যে কী কী শুনলাম, এবং হাতের কাছে যদি পাঠ্য বই থাকে সেই পাঠ্য বই থেকে একটু দেখে নিয়ে সংক্ষেপে একটা সংখ্যা পদ্ধতির আবিষ্কারের ইতিহাস লিখে রাখবে, যেটার মধ্যে যেন তথ্যগুলো থাকে। কারণ বিভিন্ন রাইটারের বইয়ে বিভিন্নভাবে অনেক তথ্য উপস্থাপন করা হয়েছে, সেখান থেকে সংক্ষেপে তুমি তোমার মতো করে যেটুকু জানার জন্য, যেটুকু পরীক্ষার রাতে পড়ার জন্য লাগবে সেগুলো নিয়ে তুমি লিখে রাখলে। তা এই অধ্যায়ে আমাদের আরও অংশ আছে এবং সেখানে আমরা যোগ বিয়োগ শিখব, সংখ্যা পদ্ধতির রূপান্তর শিখব। তা পরবর্তী ক্লাসগুলোতে আশা করি আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আজকের সময় দেখা যাচ্ছে প্রায় শেষের দিকে। তো তোমাদের কোনো কোয়েশ্চেন যদি থাকে তোমরা এখন আমাকে কোয়েশ্চেন করতে পারো। সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে কোয়েশ্চেন করতে পারো। স্যার কোন বইটা নেওয়া বেশি ভালো হবে? তোমাদের জন্য টেক্সট বুক বোর্ড একটা বই বের করেছে। টেক্সট বুক বোর্ডের যে বইটা আছে সেই বইটা কিনে নিবা। তার পাশাপাশি রেফারেন্স বই হিসাবে আরও বই বাজারে আছে, সেগুলো তোমরা কিনতে পারো। আচ্ছা স্যার, থ্যাংক ইউ। ধন্যবাদ। আর কারো কোনো কোয়েশ্চেন? একটু সময় পরেই হয়তো জুম আউট হয়ে যাবে। আর কারো কোনো কোয়েশ্চেন নাই? তাহলে আজকের ক্লাসের এখানেই সমাপ্তি। সকলকেই ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ক্লাস কেমন লাগলো চ্যাটে লিখে দিবা। স্যার চ্যাটটা ডিসেবল করা। তাই? তাহলে মেসেঞ্জারে লিখবা, আচ্ছা স্যার। মেসেঞ্জারে লিখে দিবা। কোনো পরামর্শ থাকলে লিখে দিবা।